সংবাদ দুপুরের বিরতিহীন এই আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছে জাহিদুল বাশার, আমি আছি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আইনজীবীকে আটকে রাখায় সিএমএম কোর্টে বিক্ষোভ, বিচারক আসাদুজ্জামান নূরকে ছুটিতে প্রেরণ। দ্বিতীয় দফা লকডাউনের মতো পরিস্থিতি হয়নি বললেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্রাম্যমাণ পিসিআর ল্যাব উদ্বোধন। চার বছরে ১৯ ব্যাংকে ৩৫০ কোটি টাকা লেনদেন এমপি পাপুল ও তার পরিবারের, ব্রিফিংয়ে সিআইডি। টানা দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন সিলেট, যাত্রী ভোগান্তি, কাঁচামাল নষ্ট হয়ে বিপাকে ব্যবসায়ী। এবং ঘন কুয়াশা ও তীব্র শীতে স্থবির জনজীবন, নষ্ট হচ্ছে বোরো বীজতলা, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্ক ফোর্সের অনলাইন সভা শেষে এখন সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই ব্রিফিংয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো তার সর্বশেষ বক্তব্যের খবরাখবর। আমরা যাচ্ছি অন্য খবরে। আইনজীবীকে ২ ঘন্টা হাজতে আটকে রাখার প্রতিবাদ এবং বিচারকের অপসারণের দাবিতে ঢাকার সিএমএম আদালতে বিচার কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন আইনজীবীরা। সকাল ৯:৩০টার দিকে বিক্ষুব্ধ আইনজীবীরা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেন। পরে অভিযুক্ত বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় পুলিশ সিএমএম আদালতের মূল গেটে তালা লাগিয়ে দেয়। আদালতের সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এদিকে আইনজীবীদের প্রতিবাদের মুখে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নূরকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বার সভাপতি ইকবাল হোসেন। বেলা ১২টার দিকে একথা জানান তিনি। মঙ্গলবার বিচারক আসাদুজ্জামান নূরকে কোর্ট দেরিতে ওঠার কারণ জিজ্ঞাসা করায় এক আইনজীবীকে লকআপে আটকে রাখার নির্দেশ দেওয়া হয়। রুবেল আহমেদ নামের ওই আইনজীবী পরে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন। আবেদনে এই ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। এই মুহূর্তে জান্নাতুল ফেরদৌস রয়েছেন কোর্ট এলাকায়, আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। জান্নাতুল, এই ঘটনার পরে তো বেশ কয়েক ঘন্টা চলে গেল, এরই মধ্যে বিচারককেও ছুটিতে পাঠানো হয়েছে, এখন সর্বশেষ কি পরিস্থিতি? আইনজীবীদের এখন বক্তব্য কি? তাদের মূলত যে দাবিটি ছিল এটি কিন্তু আসলে দীর্ঘদিনের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ, যে বিচারিক কার্যক্রমটা শুরু হওয়া সকাল 10 ঘটিকায় শুরু হওয়া, এবং সেটি থেকেই কিন্তু এই আজকের যে আন্দোলনটি সেটি এসছে। তবে তাদের যে মূল দাবি ছিল ওই বিচারক যে আচরণ করেছেন সেই আচরণের প্রেক্ষিতে তারা একটি আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠাবেন যাতে তাকে প্রত্যাহার করা হয়, এবং সেই আবেদন যাতে আইন মন্ত্রণালয় আমলে নিয়ে তাকে প্রত্যাহার করে। এবং আসলে এই মূল বিষয়টি কিন্তু দাঁড়াচ্ছে বিচারিক আদালতের কার্যক্রম শুরু করা নিয়ে। আমরা কিন্তু এখানে দীর্ঘদিন যেহেতু এখানে কাজ করছি, আমি লোয়ার কোর্টে একটি মূল সংকটই দ্বারা এই যে বিচারিক কার্যক্রমটি শুরু হয় দুপুর 1টার পরে। কোনো আদালতে, বিশেষ করে সব যে আদালতে দুপুরে কার্যক্রম শুরু করেন বিষয়টি এমন নয়, তবে কিছু কিছু আদালত আছেন যে দুপুরে কার্যক্রম শুরু করেন। ফলে যদি একই আইনজীবীর একসাথে 3 থেকে 4টি মামলা থেকে থাকে সেক্ষেত্রে তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তাকে ওই অন্য মামলাগুলো বিচার হাজিরা দিতে যেতে হয়, ফলে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং আজকের যে সংকট সেটি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে। এখন যেহেতু তাদের আবেদনটি তারা পাঠিয়েছেন আইন মন্ত্রণালয়ে, একটি বারের পক্ষ থেকে একটি আবেদন তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে আইনজীবী জানিয়েছেন, বারের সভাপতি ইকবাল হোসেন জানিয়েছেন। সেটি যদি আইন মন্ত্রণালয় আসলে আমলে নেয়, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, সেটি আসলে পরে জানা যাবে। আর এখন অন্যান্য যে বিচারিক কার্যক্রম রয়েছে সিএমএম আদালত, সিজেএম আদালত এবং মুখ্য মহানগর হাকিম আদালতে অন্যান্য কার্যক্রম কিন্তু চলমান শুরু হয়েছে। তবে আইনজীবীদের মূল দাবি আসলে তারা যান যে বিচার
বিচারিক কার্যক্রম যদি সকাল 10টা থেকে শুরু হয় সেক্ষেত্রে তাদের কর্মঘণ্টা বাড়বে এবং অন্যান্য মামলাগুলো তারা একই দিনে বারবার যে পরবর্তী দিন ডেট ফেলা বা এ ধরনের সংকট থেকে আসলে যারা ভুক্তভোগী রয়েছেন তারা বেরিয়ে আসতে পারবেন বলে আইনজীবীরা বলছেন। জান্নাতুল ফেরদৌস, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কোর্ট থেকে শুনছিলাম সেখানকার সর্বশেষ আইনজীবীদের বিক্ষোভের খবর। আমরা একটু আগে যেটি বলছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সড়ক সংক্রান্ত যে টাস্কফোর্সের বৈঠক শেষে মিটিং করছেন, সেই খবরের আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এবং আমাদের সড়ক ও জনপথ বিভাগের সচিব মহোদয় তিনিও তার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, তিনিও সুপারিশ মালা দিয়েছেন। আমাদের তথ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছিল। এই 4 কমিটি আমরা সুপারিশগুলো পেয়েছি, সুপারিশগুলো আমরা পর্যালোচনা করেছি, আলাপ আলোচনা করেছি এবং এই সুপারিশগুলির ভিত্তিতে আমরা এই দীর্ঘক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি এইগুলো আগামী মিটিং এ আমরা এইগুলো বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সেইগুলো সেই জায়গায় আমরা যাব। এখন আমরা এগুলি নিয়ে আলোচনার মাধ্যমে আমরা যিনি বাস্তবায়ন করবেন তাকে আমরা সুপারিশ করব, তারা যেন বাস্তবায়নের কাজে এগিয়ে যান এবং তাদের যে অসুবিধাটা কি হবে সেগুলি নিয়ে আমরা আগামী মিটিং এ আমরা আলোচনা করব। মোট কথা হলো যে 111টি সুপারিশ এই সড়ক দুর্ঘটনা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের দিয়েছিলেন, সেগুলো আমরা বাস্তবায়নের জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ধীরে ধীরে কথাটা বললাম এই কারণে, আপনারা জানেন কোভিড এর জন্য সারা বিশ্ব কিন্তু আজকে একটা স্থবির অবস্থায় চলে আসছে, কিন্তু বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বসে নাই, আমরা কাজ করছি। আমরা সর্বক্ষেত্রে কাজ করছি বলেই আমাদের সবকিছুই চলছে, আমাদের ইকোনমিক কর্মকাণ্ড সবকিছুই এখন চলছে সুন্দর। আমরা সচিবালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং শুনছিলাম। চলে যাচ্ছি খবরের পরের অংশে। পারিবারিক কলহের জেরে নানির করা মামলায় কারাগারে থাকা 2 শিশুর মাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। পাশাপাশি শিশু দুটির বাবাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এর আগে মঙ্গলবার ঢাকার সিজেএম আদালতের বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ শিশু দুইটির বাবা মায়ের জামিন নামঞ্জুর করেন। উল্টো শিশুরা আদালতের ভেতরে কাঁদতে থাকায় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে শোকজ করা হয়। পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও তার স্বামী তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের মামলা করেন 2 শিশুর নানি মোমেনা বেগম। এই মামলায় শুক্রবার থেকে কারাগারে আছেন শিশু দুটির বাবা মা। সেদিন থেকে 2.5 বছরের ইয়াসিন ও 3.5 বছরের টুব্বা রাজধানীর বংশালের নিজ বাসার প্রতিবেশীদের ঘরে আশ্রয়ে আছে। ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাইমুল আবরার হত্যা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে বিচার কার্যক্রম স্থগিত রেখেছে চেম্বার আদালত। বুধবার সকালে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে এই আদেশ দেন। এর ফলে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ওই মামলার কার্যক্রম স্থগিতের আগের আদেশ বহাল থাকলো। মামলাটি বাতিল চেয়ে প্রথম আলো সম্পাদকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে 13 ডিসেম্বর হাইকোর্ট মামলাটির কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ 21 ডিসেম্বর আপিল বিভাগে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার এ বিষয়ে কোনো আদেশ দেয়নি চেম্বার জজ, ফলে স্থগিতের আগের আদেশ বহাল থাকলো। গত বছর 1 নভেম্বর কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিদ্যুৎ স্পর্শে মারা যান রেসিডেন্সিয়াল স্কুলের 9ম শ্রেণীর ছাত্র আবরার। দেশে আবারও লকডাউন করার মতো পরিস্থিতি হয়নি। এই মুহূর্তে সরকারের তেমন কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জাহিদ মালিক বলেন, ইউরোপে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের 7 দিনের কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের সঙ্গে আপাতত বিমান চলাচল বন্ধ করার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। এ সময় বেসরকারি খাতে দেশের প্রথম BSL-2 সমৃদ্ধ আন্তর্জাতিক মানের মোবাইল RT-PCR ল্যাব উদ্বোধন করা হয়। ভ্রাম্যমাণ এই ল্যাব থেকে মানুষ নিরাপদে ও স্বচ্ছন্দে করোনা পরীক্ষা করাতে পারবেন। রিপোর্ট মিলবে অনলাইনে। এছাড়া উন্নত বিশ্বের মতো জরুরি প্রয়োজনে নির্দিষ্ট স্থানে গিয়ে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা শেষে রিপোর্ট দেওয়ার সুবিধা থাকছে এ ভ্রাম্যমাণ ল্যাবে। মোবাইল RT-PCR ল্যাব, যেটা আমরা আজকে এখানে আপনাদের সকলের সামনে উদ্বোধন করলাম, একটা বড় গাড়ির মধ্যে
আপনারা জানেন পুরো ল্যাব ওখানে আছে এবং এটি আরটিপিসির ল্যাব এমনি যেভাবে একটি স্থাপনায় থাকে, একটা বিল্ডিংয়ে থাকে, একটা ল্যাবরেটরিতে থাকে, একই সব কিছু ওখানে সেই ফ্যাসিলিটিটা ওখানে আছে এবং প্রত্যেক দিন ওনারা জানালো যে প্রায় 1000 পরীক্ষা ওনারা করতে পারবেন। 4 বছরের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার পরিবার দেশের 19টি ব্যাংকে 350 কোটি টাকা লেনদেন করেছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান মাহবুবুর রহমান। দুপুরে সিআইডি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। সিআইডি প্রধান আরও জানান, লেনদেনকৃত এই টাকার মধ্যে 38 কোটি 22 লাখ টাকা মানব পাচারের মাধ্যমে আয় করা হয়েছে। এই অর্থ এরই মধ্যে ফ্রিজ করার আবেদন করা হয়েছে। দেশের বাইরে অর্থ পাচার করা হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান সিআইডি প্রধান মাহবুবুর রহমান। মঙ্গলবার মানব পাচারের মাধ্যমে 38 কোটি 22 লাখ টাকা অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করে সিআইডি। রাজধানীর পল্টন থানায় মানি লন্ডারিং আইনে মামলা হয়। গত 7 জুন মানব পাচারে জড়িত থাকার অভিযোগে সংসদ সদস্য পাপুল কুয়েতে গ্রেপ্তার হন। এরপর থেকে পাপুলের মানব পাচার, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জন নিয়ে তদন্ত শুরু করে দুদক ও সিআইডি। সহকর্মী মাসুদুর রহমান এই মুহূর্তে সিআইডি কার্যালয়ে রয়েছেন, ওই ব্রিফিংয়ে তিনি ছিলেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মাসুদ, এই ঘটনার আরও বিস্তারিত একটু জানতে চাইব। পাপুলের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠছে, একই সাথে গতকালকেও আমরা দেখেছি যে দুদকেও কিন্তু তার পরিবারের অন্যান্য যে সদস্য তাদের ব্যাপারেও কিন্তু সেখানে মামলা চলমান রয়েছে। পুরো বিষয়টি জানবো, সিআইডি কি বলেছে আজকে। সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ আংশিকভাবে পাওয়ার প্রেক্ষিতেই কিন্তু সিআইডি মামলাটি করেছে। এই মামলার আগে সিআইডি যে জানিয়েছে যে পল্টন থানার যে মামলাটি হলো, এর আগে মতিঝিল থানায় একজন ভিকটিম, যাকে জব ব্যাংক ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি শহীদুল ইসলাম পাপুল এবং তার যে কর্মচারী সাদিকুর রহমান মনির, এরা আসলে তাকে কুয়েতে পাঠিয়েছিলেন এবং তার বিনিময়ে তার কাছ থেকে 5 থেকে 7 লাখ টাকা নিয়েছিলেন। এরকম প্রায় 10 থেকে 15 জনকে এই রিক্রুটিং এজেন্সিটি কুয়েতে পাঠায়। পরবর্তীতে তাদের অবৈধভাবে পাঠানোর কারণে কুয়েত সরকার তাদেরকে দেশে পাঠিয়ে দেয়। এই যখন তাদেরকে পাঠিয়ে দেয় চলতি বছরের জুলাইয়ে, তখনই কিন্তু আসলে মতিঝিল থানায় সেই মামলাটি হয়। সেই মামলাটি আসে সিআইডির কাছে এবং সিআইডি যখন এই মামলাটির অনুসন্ধান শুরু করে তখন দেখা যায় যে পাপুল আসলে বিভিন্নভাবে এই মনিরের মাধ্যমে বিভিন্ন মানুষকে কুয়েতে পাঠানোর নাম করে মনিরের অ্যাকাউন্টে বিভিন্ন লেনদেন হয়েছে এবং যে লেনদেন পাপুলের শেলিকা, পাপুলের মেয়ে এবং পাপুলের ভাই এবং যেই জব ব্যাংক ইন্টারন্যাশনাল সেটির ম্যানেজার সবাই মিলে প্রায় 7 থেকে 8 জন ব্যক্তি এই যে মানব পাচারের অর্থ এটি বিভিন্নভাবে তারা লেনদেন করে। একটি টাকা পাপুলের অ্যাকাউন্টে যায়, কিছু টাকা তার মেয়ের অ্যাকাউন্টে যায়, কিছু টাকা তার শালীর অ্যাকাউন্টে যায়। এভাবে 5 থেকে 6টি অ্যাকাউন্টে সেই মানব পাচারের মাধ্যমে যত টাকা আসে সেই টাকাটি বিভিন্নভাবে তারা ভাগ বাটোয়ারা করে পাঠায়, যাতে করে পাপুল সরাসরিভাবে কেউ পাপুলকে দোষী সাব্যস্ত না করতে পারে। এ কারণেই একে তো ব্যক্তির নাম অ্যাকাউন্টে, আরেকটি হচ্ছে যে পাপুলের শেলিকা, পাপুলের মেয়ে এবং পাপুলের যে ভাই, এদের নামে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেও সেই মানব পাচারের অর্থ বিভিন্নভাবে পাঠানো হয়। এসব কারণেই কিন্তু সিআইডি এই প্রমাণগুলো তারা পেয়েছে সুনির্দিষ্ট যে এই গত 4 বছরে, মাত্র 4 বছরে এই পরিবারের 7 থেকে 8 জন সদস্যের 19টি ব্যাংকে 522টি এফডিআর এবং ব্যাংক হিসাবের মাধ্যমে 300 কোটি 54 লাখ টাকারও বেশি টাকা এই যে এদের মাধ্যমে বিভিন্ন জায়গায় লেনদেন হয়েছে। এই তথ্যটি সিআইডির কাছে এসেছে এবং সিআইডি যারা তদন্ত করছে তাদের সাথে কথা বলে যেই বিষয়টি জানা গেছে, এই যে 350 কোটি টাকা, এই 350 কোটি টাকার মধ্যে বেশিরভাগই তাদের ধারণা যে এভাবেই মানব পাচারের মাধ্যমে তারা অর্জন করেছেন। কারণ যেই 7 জন ব্যক্তি এই লেনদেনগুলো করেছে তাদের কারোরই সেরকম 350 কোটি টাকা লেনদেন করা যায় এমন কোনো বৈধ আয়ের উৎস নেই। যে সকল প্রতিষ্ঠানগুলোর নাম বলা হচ্ছে নাম সর্বস্ব প্রতিষ্ঠান, সেই নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোতেও সিআইডি খোঁজ নিয়ে তাদের যে আয়ের উৎস বা তাদের যে আয়ের সীমা
সেটি থেকে তারা কোনোভাবেই নিরূপণ করতে পারছে না যে তাদের মাধ্যমে আসলে প্রতিষ্ঠানের আয়ের মাধ্যমে 350 কোটি টাকা লেনদেন করা সম্ভব। অর্থাৎ সিআইডি প্রাথমিক অনুসন্ধানতে এটি প্রতীয়মান হয়েছে যে এই যে 7 থেকে 8টি প্রতিষ্ঠান এবং পাপুল তার পরিবারের 7-8 জন সদস্য এবং তার 2 জন ব্যক্তিগত কর্মচারী সবাই মিলে একটি মানব পাচারের মাধ্যমে একটি বড় অঙ্কের লেনদেন করেছেন এবং এই লেনদেনটি কত অঙ্কের হয়েছে শেষ পর্যন্ত কত ঘরে যে গিয়ে দাঁড়ায় সেটি ছোট্ট করে জানতে চাইবো তার পরিবারের গতকালই কিন্তু আদালত 28 ডিসেম্বরের মধ্যে তাদেরকে আত্মসমর্পণের কথা বলেছেন পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি এবং তার মেয়ে ওয়াফা ইসলামকে। একটু জানতে চাইবো যে এই মানব পাচারের বাইরে তাদের অবৈধ অর্জনের আর কোনো পথ আছে কিনা, সিআইডির তদন্তে এরকম কিছু এসছে? সিআইডি এখন পর্যন্ত মানব পাচার ছাড়া অন্য কোনোভাবে তাদের আয়ের উৎস তারা পায়নি বা অন্য কোনোভাবে তারা অবৈধভাবে অর্জন করেছে কিনা সেটিও সিআইডি তদন্তে এখন আসেনি। তবে তারা যেটি বলছে যে এই যে মানব পাচার হয়েছে বা মানব পাচারের মাধ্যমে অর্জনটি হয়েছে এটির কি পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে সেটি এখন তদন্তের বিষয়। এবং বারবার আমরা জানতে চেয়েছিলাম যেহেতু পাপুলের স্ত্রীরও কোনো বৈধ আয়ের উৎস নেই, তিনিও একজন সংসদ সদস্য, সে কারণে তার যে আয়ের উৎস সেই আয়ের মাধ্যমে সে পাপুলের কোনো টাকার ভাগ বাটোয়ারা পেয়েছে কিনা বা তার অ্যাকাউন্টে কোনো টাকা স্থানান্তর হয়েছে কিনা এখন পর্যন্ত কিন্তু এই যে মানব পাচারের অর্থ তার স্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে বা তার স্ত্রী কোনোভাবে নিয়েছেন এরকম তথ্য প্রমাণ কিন্তু সিআইডির মাধ্যমে। এমপি পাপুলের অবৈধ অর্জন মানব পাচারের মাধ্যমে সেই বিষয়ে সিআইডির ব্রিফিংয়ের বিস্তারিত জানছিলাম। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে টানা দ্বিতীয় দিনেও চলছে পরিবহন ধর্মঘট। ফলে বন্ধ রয়েছে সিলেটের 4 জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ। বিভাগীয় ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে মঙ্গলবার থেকে শুরু হয় 72 ঘন্টার কর্মসূচি। গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে এ 4 জেলার মানুষ। এছাড়াও 5 দফা দাবিতে সোমবার থেকে চলা ধর্মঘটের সময় বাড়িয়েছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি। এতে নগরীতে বেড়েছে পরিবহন সংকট। ধর্মঘটের কারণে বুধবারও সকাল থেকে সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। মহানগরীতে বন্ধ রয়েছে গণপরিবহন। রাস্তায় দেখা যায়নি আন্তজেলা বাস, মিনি বাস, পিকআপ সহ কোনো যানবাহন। এতে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের, আর ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বেড়েছে যাত্রীর চাপ। কোম্পানিগঞ্জে আসছি, খুব কষ্ট করে আসছি, কিন্তু এখন বর্তমানে এখানে আইসা কোনো গাড়ি আমি ব্যবস্থা পাইতেছি না। এদিকে গতকাল থেকে ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকায় নষ্ট হচ্ছে সবজি ও কাঁচামাল। বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সন্ধ্যা 8টা থেকে এই পর্যন্ত এখানে আটকা আছি। মাছ মাংস এগুলো আমার গাড়িতে লোড দেওয়া আছে, এগুলো নষ্ট হয়ে যাইতেছে গা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। বিভাগীয় কমিশনার যদি আমাদেরকে ডাকেন, ওনার এখতিয়ার আছে, উনি বসতে পারেন, আলোচনা করতে পারেন, ওনার আলোচনায় আমরা যাব। আমরা যদি আশ্বস্ত পাই তাহলে আমরা এই ধর্মঘট স্থগিত করব। মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও বন্ধ রয়েছে দূরপাল্লা সহ আন্তজেলা বাস, মিনি বাস ও ট্রাক চলাচল। তবে নগরীতে চলছে সিএনজি চালিত অটোরিকশা, লেগুনা সহ বিভিন্ন হালকা যানবাহন। যদি আমাদের দাবিগুলা সমাধান না হয় তাহলে আমাদের ধর্মঘট থাকবেই। সমস্যা সমাধানে সোমবার রাতে স্থানীয় প্রশাসন বৈঠক করলেও কোনো সুরাহা হয়নি। পরিবেশ বিপর্যয় রোধে উচ্চ আদালতের নির্দেশে 4 বছর ধরে বন্ধ আছে সিলেটের সব পাথর কোয়ারি। এরপর পাথর তোলায় জড়িতরা বেকার হয়ে পড়ায় কোয়ারিগুলো পুনরায় চালুর দাবিতে কর্মবিরতির ডাক দেয় সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এদিকে নিরাপত্তা বেষ্টনী বাধ্যতামূলক না করা সহ 5 দফা দাবিতে সোমবার থেকে চলা ধর্মঘটের সময় আরও 48 ঘন্টা বাড়িয়েছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি। এতে নগরীতে পরিবহন সংকট আরও তীব্র হয়েছে। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটের পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটের প্রভাব পড়েছে বিভাগের অন্যান্য জেলায়। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লা যাত্রী ও ব্যবসায়ীরা। ধর্মঘটের আরো খবর জানাতে এবার সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, ধর্মঘটের প্রভাব সুনামগঞ্জে কেমন পড়েছেন? ভুক্তভোগী আর আন্দোলনকারীরা কি বলছে, আর সংকট নিরসনে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে?
দেখুন, আপনাকে আমি একটু প্রথমে বলি, আমি আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান করছি। তো আমি এখানে কিন্তু কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছিলাম। তো তারা আসলে বলছেন যে তারা আসলে অনেকেই আসলে যে বিষয় নিয়ে যে ধর্মঘট পালন করা হচ্ছে সেই বিষয়টা আসলে অনেকেই আসলে সেটা জানেই না বলা যায়। কারণ শ্রমিকরা চান আসলে তারা বাস চালাতে চান, কারণ তাদের যেহেতু তারা শ্রমিক, তারা বাস না চালালে তাদেরও একটা সমস্যা, পরিবারের একটা সমস্যা দেখা দেয়। তো আসলে যে বিষয় নিয়ে পাথরকুয়ারি নিয়ে এটা হচ্ছে কাভার্ড ভ্যান মালিক সমিতির যে ধর্মঘট, সেই ধর্মঘট আসলে এই যাত্রী পরিবহনের এই ধর্মঘট হওয়ার কারণে কিন্তু সুনামগঞ্জের যে হাওর অঞ্চলে মানুষ কিন্তু অনেকেই জানে না যে ধর্মঘট পালন করা হচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি শত শত মানুষ কিন্তু বাস টার্মিনাল থেকে ফেরত যাচ্ছে। তো তারা বিভিন্ন উপায়ে তারা সিলেট অথবা বিভিন্ন জায়গায় তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাড়তি টাকা গুনতে হচ্ছে, যার ফলে যেমন সুনামগঞ্জ থেকে সিলেট যেতে হচ্ছে, বিআরটিসি বাস যে দুই একটা যাচ্ছে তাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী তারা নিতে পারছে না। যার ফলে কিন্তু আমরা দেখেছি তারা মোটর সাইকেল বা বিভিন্ন মাধ্যমে তারা যাওয়ার চেষ্টা করছে, অথবা সিএনজি চালিত অটোরিকশা কিছু কিছু রয়েছে সড়কে আমরা দেখেছি। তারপরেও কিন্তু সিএনজি চালিত অটোরিকশা কিন্তু সিলেটের এলাকার মধ্যে প্রবেশ করতে পারছে না, তারা পিকেটাররা তাদেরকে আটকে দিচ্ছে। তো আসলে সকাল থেকে এখন পর্যন্ত আমরা যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনেছি, তারা বিভিন্ন প্রয়োজনে আসলে সিলেট, আপনি জানেন সুনামগঞ্জ একটা হাওর অধ্যুষিত জেলা, হাওরের মানুষ কিন্তু আসলে সুনামগঞ্জে স্বাস্থ্যসেবা খুব ব্যাহত হয়, তো উন্নত চিকিৎসার জন্য তারা কিন্তু সিলেটে যেতে হয়। তো অনেক রুগী নিয়েও আমরা দেখেছি এসেছে, তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছে যানবাহন না থাকার ফলে। আর আমি যদি একটু দূরপাল্লার বাসের কথা বলি, যদি গতকালকে থেকে কিন্তু দূরপাল্লার বাস ঢাকা থেকেও আসছে না এবং সুনামগঞ্জ থেকে যাচ্ছে না। তো প্রশাসনে আসলে সুনামগঞ্জে আসলে যেহেতু এটা সিলেট থেকে ডাক দেওয়া হয়তো, প্রশাসনের কোনো সুনামগঞ্জ থেকে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের ধর্মঘটের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। এবার যাব আমরা সিলেটে। এই ঘটনা আরো বিস্তারিত জানবো। সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো সিলেটের এই মুহূর্তের পরিস্থিতি কি, এবং আরেকটি বিষয়, পরিস্থিতির পাশাপাশি পাথরকুয়ারিতে ধর্মঘটের ফলে যাত্রী বাসগুলো কেন বন্ধ থাকবে, মানে এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের বক্তব্য কি, প্রশাসন কি করছে? 2 দিন হয়ে গেল। দেখুন, আজকে ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। আসলে আপনি জানেন যে পাথরকুয়ারি চালুর দাবিতে মূলত ধর্মঘটটা আহ্বান করেছে ট্রাক মালিক সমিতি তারা, কিন্তু তাদের সাথে একাত্মতা করে আমরা দেখতে পাচ্ছি যে বাস মালিকরাও কিন্তু তাদের বাস চলাচল বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা গতকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে দূরপাল্লার কোনো বাস সিলেট থেকে যেতে পারছে না, সিলেটে ঢুকতে পারছে না। সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এই 4টি জেলার মধ্যে কিন্তু এই ধর্মঘটটা পালিত হচ্ছে। আসলে আমরা শ্রমিকদের সাথে একটা বিষয়ে কথা বলেছিলাম, যে তারা বলেছিলাম যে বাস মালিক যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছে যে অন্য যে তাদের পরিবহন আছে, শ্রমিকরা আছে, তারা শ্রমিক তারা ভাই ভাই, সে কারণে পাথরকুয়ারিতে যারা কাজ করে তারাও শ্রমিক, তাদের সাথেই একাত্মতা করে তারা মূলত এই ধর্মঘটটা দেখেছে। কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে প্রশাসন এই বিষয়ে আসলে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। যেদিন তারা ধর্মঘটটা আহ্বান করেছিল ওই দিন রাতে প্রশাসন তাদের সাথে বসেছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো ধরনের সুরাহায় আসতে পারেনি। তো আজকে প্রায় 2 দিন হতে চললো, এখন পর্যন্ত কিন্তু শ্রমিকদের সাথে প্রশাসনের কোনো বৈঠক আহ্বানের খবর আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। প্রশাসনও কিন্তু এ ব্যাপারে কোনো কার্যকরী উদ্যোগ নিচ্ছে না। ফলে কিন্তু যে দুর্ভোগটা, এই দুর্ভোগটা কিন্তু সাধারণ মানুষরা এই দুর্ভোগে পড়েছে, এবং এই যে ভোগান্তি, তারা কিন্তু এই ভোগান্তিটা পোহাতে হচ্ছে। এবং সাধারণ মানুষরা এই বিষয়টাকে একটা নৈরাজ্যকর আন্দোলন তারা বলছেন যে পাথরকুয়ারির সাথে কখনো বাস মালিক সমিতির ধর্মঘট তারা সেটা মেনে নিতে পারছেন না। এ ব্যাপারে কিন্তু তারা বলছেন যে প্রশাসন এটা কঠোর পদক্ষেপে যাতে যায়, এবং এই যে শ্রমিকরা আছে তাদের সাথে বসে একটা আলোচনা করে এই বিষয়টা সমাধান করার জন্য তারা দাবি জানিয়েছে। তারা বলছেন যে আপনি জানেন যে এই যে পাথরকুয়ারি, এটা চালু কিন্তু এখতিয়ার জেলা প্রশাসকেরও নাই, কারণ এই পাথরকুয়ারিটা বন্ধ হয়েছে আদালতের নির্দেশে। 2016 সালের 1 সেপ্টেম্বর কিন্তু আদালত নির্দেশনা দিয়েছেন যে সিলেটের সব কুয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ থাকবে। এই মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। তার মানে একটি বিষয় নিশ্চিত যে একেবারে যাত্রীদের স্রেফ কোনো যুক্তি ছাড়াই যাত্রীদের জিম্মি করে তারা ওই দাবি আদায়ের চেষ্টা করছেন। ব্রহ্মপুত্র নদে পাল্টাপাল্টি বাঁধ দেওয়ার ঘোষণা দিয়েছে চীন ও ভারত। বাংলাদেশের পররাষ্ট্র বা পানি সম্পদ মন্ত্রণালয়কে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি দুই দেশ। এতে উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন জলবিদ্যুৎ কেন্দ্র তৈরিতে বাধা নেই, তবে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হলে হুমকির মুখে পড়বে এ অববাহিকার জনপদ।
ব্রহ্মপুত্রের জন্ম হিমালয়ের কৈলাসে, তিব্বতের বুক চিরে ভারতের আসাম হয়ে ঢুকেছে বাংলাদেশে। 6 বছর আগে ব্রহ্মপুত্রের তিব্বত অংশে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ দেওয়ার পরিকল্পনা নেয় চীন। সম্প্রতি দেশটির সংবাদ মাধ্যমে খবর এসেছে, গত মাসে চীনের 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিষয়টি আবারও সামনে আনা হয়েছে। বলা হয়েছে আগামী বছর শুরু হবে কাজ। এরপর থেকে উদ্বেগ জানিয়ে আসছে ভারত। শুধু তাই নয়, পাল্টা জবাবে ব্রহ্মপুত্রের অরুণাচল অংশে বাঁধ নির্মাণের কথা ভাবছে দেশটি। উজানের দুই দেশ ভারত ও চীনের মুখোমুখি অবস্থান সংকটে ফেলে দিয়েছে ভাটিতে থাকা বাংলাদেশকেও। I don't know it. অনেক সময় পত্রিকা আন্দাজি জিনিস লেখে একটা অপিনিয়ন নেওয়ার জন্য। হু নোজ হোয়াট ইজ দিস, এটা আমরা জানি না। আমাদেরকে তারা সেভাবে অফিসিয়ালি আমাদেরকে জানায়নি, কিন্তু আমরা পেপার পত্রিকায় আমরা দেখেছি যে চীন আপস্টেমে 60 গিগাওয়াট তারা একটা জল বিদ্যুৎ কেন্দ্র করতে চাচ্ছে, এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি ভারতও এটা রিয়াকশন করেছে। ভারতও সেটার উপরে আবার 10 গিগাওয়াটের একটা করতে যাচ্ছে। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে ঢুকেছে কুড়িগ্রাম হয়ে। ময়মনসিংহের মধ্য দিয়ে এগিয়ে ভৈরব বাজারের দক্ষিণে পড়েছে মেঘনায়। ব্রহ্মপুত্রের উৎসের মুখেই বাঁধ দেওয়ার পরিকল্পনা চীনের। দিল্লির দাবি, এটি হলে উত্তর পূর্ব ভারতে পানির সংকট তৈরি হতে পারে। পরিবেশ বিপর্যয়ের শঙ্কা রয়েছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, জল বিদ্যুৎ কেন্দ্র হলে পানি ধরে রাখার সুযোগ নেই, কিন্তু নদীর গতিপথে বাধা হলে প্রভাব পড়বে এই জনপদেও। শুধু যদি জল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে তাহলে আমাদের অতটা চিন্তা না, যতটা চিন্তা হয়তো যদি ওয়াটার ডাইভার্সন করতো ব্যারেজের মাধ্যমে। চায়নার সাথে সেটা আমরা আলোচনা করতে পারি যে হাইড্রো পাওয়ার জেনারেশন করার জন্য যাতে আমাদেরকে সংযুক্ত করা হয়। সাধারণত ভৌগোলিকভাবে উজানে থাকা কোনো দেশ নদীর ওপর অবকাঠামো তৈরি করলে ভাটিতে থাকা দেশকে অবহিত করতে হয়। সেই অনুযায়ী ব্রহ্মপুত্র নদে চীন বা ভারত যেই বাঁধের পরিকল্পনা করুক, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে আলোচনা করা উচিত বলেও মনে করেন গবেষকরা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তানের কারাগার থেকে 29 বাংলাদেশি দেশে ফিরছেন আজ রাত 11টার দিকে। তাদের ফেরার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তানের সিন্ধ প্রদেশের 2টি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরছেন এই 29 বাংলাদেশি। এছাড়া পাকিস্তানের সিন্ধ প্রদেশের মালির কারাগার থেকে মুক্ত অপর 8 বাংলাদেশি নাগরিক আগামীকাল দেশে ফিরবেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই 8 প্রবাসী কর্মী বৈধভাবে ওমানের একটি ফিশিং বোটে কর্মরত ছিলেন। 2019 সালে ওমান সংলগ্ন আরব সাগরে মাছ ধরার সময় তাদের ফিশিং বোট স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে। এ সময় পাকিস্তানি কোস্টগার্ড তাদের আটক করে। দ্রুততম সময়ে এই 8 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করেন। আর্থিক অবস্থা বিবেচনায় বিমান ভাড়া সহ আনুষঙ্গিক ভ্রমণ ব্যয়ের সরকারি অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ প্রায় 8 বছর পর গত 25 নভেম্বর আবার শুরু হয় পাকিস্তানে আটক বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া। সম্প্রতি 5 বাংলাদেশি নাগরিককে পাকিস্তান থেকে ফিরিয়ে আনে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর উত্তরপাড্ডায় আগুনে পুড়ে গেছে প্রায় 20টি কাঠের দোকান। দোকান মালিকদের দাবি, আগুনে প্রায় 50 লাখ টাকার কাঠ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোর 5:30টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাদের 4টি ইউনিট। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। ভোর 6:15টার দিকে প্রায় পৌনে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শীত মৌসুমে শিশুদের ঠান্ডাজনিত নিউমোনিয়া, অ্যাজমা, ডায়রিয়ার মতো রোগ বেড়েছে 3 থেকে 4 গুণ। ঢাকা শিশু হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ঠান্ডাজনিত রোগ এড়াতে সন্তানদের বাড়তি যত্ন নিতে অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন তারা। এসব রোগে শিশুদের সময় মতো চিকিৎসা না করালে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা থাকে, জানালেন বিশেষজ্ঞরা। 663 শয্যার ঢাকা শিশু হাসপাতালের মঙ্গলবার দুপুর 1টার চিত্র। বহির্বিভাগ, জরুরি বিভাগ সহ সব জায়গায় রোগীর ভিড়। বেশিরভাগ শিশুই ঠান্ডা, জ্বর, অ্যাজমা বা নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতালে রোগী ভর্তির তথ্য থেকে জানা যায়, গত নভেম্বরের প্রথম 21 দিনের তুলনায় ডিসেম্বরের একই সময়ে রোগীর সংখ্যা বেড়েছে 3 থেকে 4 গুণ। পরিসংখ্যান দিতে গেলে দেখা যায় যে গত 1 মাসে আমাদের এখানে শুধুমাত্র নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে 198টা রোগী,
এবং গত লাস্ট 10 ডেজে আমরা দেখেছি যে 20 থেকে 50টা রোগী ভর্তি হচ্ছে এই নিউমোনিয়া নিয়ে, সাথে শীতকালীন ডায়রিয়া তো আছেই। এছাড়াও এই যে ঠান্ডা, জ্বর, কাশি এগুলো নিয়ে আমাদের আউটডোরে প্রচুর রোগী আসছে। তাপমাত্রা কমার কারণে শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার স্বাভাবিকের চেয়ে কমে যায়। ঠান্ডা আবহাওয়ায় শিশুদের সর্দি, কাশি, পেটের সমস্যা, জ্বর, গলা ব্যথা বেশি হয়ে থাকে। তাই এ সময়টাতে শিশুদের বিশেষ যত্নের পরামর্শ বিশেষজ্ঞদের। এ সময় বাবা মাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এ সময় দেখা যায় ভোরের দিকে বা রাতের দিকে ঠান্ডা বাতাস বয়, এই সময় বাচ্চারা যেন কোনো অবস্থায় ঠান্ডা বাতাসে এক্সপোজ না হয়। রাতে যখন বাচ্চা শুয়ে আছে দেখা যায় গরম কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়, কিন্তু মাথার পিছনটা পিঠটা ঘেমে যাচ্ছে, এই ঘাম বসে গিয়েই ঠান্ডা লাগছে। ঠান্ডা পানি যেমন এই সময় ব্যবহার না করে, ইভেন শুধু খাওয়ার ক্ষেত্রে তো অবশ্যই না, গোসল করার ক্ষেত্রেও কুসুম কুসুম গরম পানি ব্যবহার করাটা ভালো। ধুলাবালিতে বাচ্চারা খেলাধুলা করে, শিশুরা এই ধুলাবালি থেকে যাতে একটু অ্যাভয়েড করে চলে, তাহলে শ্বাসকষ্ট বা অ্যাজমার হাত থেকে আমরা বাঁচতে পারবো। সাথে হচ্ছে আমাদের যে রঙিন শাকসবজি, ফলমূল পাওয়া যায় সেগুলো আমরা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি এবং এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। শিশু হাসপাতালের বহির্বিভাগে গত নভেম্বর মাসে দৈনিক গড়ে রোগী আসতো 120 থেকে 150 জন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন আসছে প্রায় 300 রোগী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস আর শৈত্যপ্রবাহের স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। বুধবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন 8.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট। কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে বেশিরভাগ এলাকার মানুষ। সকাল থেকে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে ছিন্নমূল মানুষের অবস্থা বেহাল। অনেকেই শহরে কাজের আশায় এসে ফিরে যাচ্ছেন কাজ না পেয়ে। টানা 6 দিন ধরে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্কদের সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত রোগ বেড়েছে। গতরাতে চুয়াডাঙ্গা হাসপাতালে শিশু ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে মৃত্যু হয়েছে 2 শিশুর। গরিব মানুষ নাই কাজে, শীতের অবস্থা খারাপ, বাড়িতেও বাড়ানি সব সমস্যা হয়ে গেছে। কাজ কাম নাই ভাই, ঠান্ডার মধ্যে এসে বসে থাকি। ঠান্ডা রাত 12টা পর্যন্ত আমরা বসে থাকি, তারপরে রোদ উঠলে কাজে আমরা আসি। এই শীতের কারণে আমরা চলাফেরা করতে পারতেছি না। টানা কয়েকদিনের তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। লালচে রং ধারণ করায় ধানের চারা আর পেঁয়াজের বীজ আশানুরূপ অঙ্কুরোদ্গম হয়নি, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। ছত্রাকনাশক দিয়েও প্রতিকার হচ্ছে না। মাঝারি শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় তীব্র শীতে কাঁপছে নওগাঁ। সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় বেড়েই চলছে শীতের তীব্রতা। শীতের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে চলতি মৌসুমের ইরিবোরো বীজতলার। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে জেলার প্রায় 10 ভাগ ইরিবোরো বীজতলা লাল ও হলুদ রঙের হয়ে গেছে। এতে মরে যাচ্ছে চারা বীজ। ঘন কুয়াশায় বিছুন আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, হলদা সাদা ফুটে যাচ্ছে, যেমন গাছ নীল থাকে সাদা হয়ে যাচ্ছে। মৌসুম শুরুর আগে এ পরিস্থিতিতে বেকায়দায় পড়েছেন শেরপুর, কিশোরগঞ্জ ও লক্ষ্মীপুরের কৃষক। বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় তারা। প্রচন্ড শীত, আমরা কাম কাজ করতে কৌশল রোদ মধ্যে উঠলে বাদে বন্ধ হাওড়ে যাওয়ানো লাগে। আর এই যে জ্বালাটা আছে না, জ্বালাটা কইলাম ঠান্ডা বেশি, শীতে কুয়াশা, জ্বালা স্বাদ হয়ে থাকা। পাবনায় বিভিন্ন ভাইরাস ও ছত্রাকজনিত রোগে ক্ষতির মুখে পড়েছে ধান ও পেঁয়াজের চারা। প্রচণ্ড ঠান্ডায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। শ্রমিকরা কাজ করতে আসে না, ফলে আমাদের যে কাজগুলো সেই কাজগুলো করতে ব্যাহত হচ্ছে। শীতের ভিতরে খুব কষ্ট হয় কাজ করা, মনে করেন যে কুয়াশায় নেওয়া যায় না, মাঠের ভিতরে ঠান্ডা। তবে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সার ও উপকরণ ব্যবহার করলে বীজতলা সারিয়ে তোলা সম্ভব বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। চারা হলুদ হয়ে গেলে প্রতি শতকে 280 গ্রাম হারে ইউরিয়া প্রয়োগ করা যেতে পারে। এরপরেও যদি দেখা যায় চারা হলুদ যাচ্ছে না, তাহলে 400 গ্রাম হারে জিপসাম প্রয়োগ করা যেতে পারে। এদিকে কয়েকদিনের প্রচণ্ড শীত এবং ঘন কুয়াশায় মাগুরায় বীজতলার পাশাপাশি মারা যাচ্ছে মসুরি গাছ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাবনার ফসলের ক্ষেতের সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী খায়রুল ইসলাম। কতটা ক্ষতি হচ্ছে আসলে এই ঠান্ডা এবং কুয়াশার কারণে, সেই খবর জানবো তার কাছ থেকে। খায়রুল, আপনি একেবারে কৃষি ক্ষেতের মাঝে আছেন, একটু জানতে চাইবো যে ঠান্ডায় কি প্রভাব পড়ছে আসলে কৃষিতে, কৃষকদের বক্তব্য কি? আসলে আমি কিন্তু গতকাল কাজ করেছি বিভিন্ন মাঠে পেঁয়াজ এবং
যে ধানের বোরো ধানের যে বীজতলা রয়েছে, চাষিরা বলছেন যে বীজতলা দেওয়ার পরেও যে চারা এখন হয়েছে, আর কিছুদিন পরেই তারা মাঠে এই চারাগুলো রোপণ করবেন। কিন্তু এই মুহূর্তে প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশার কারণে কিন্তু বীজতলা হলুদ বর্ণ হয়ে যাচ্ছে এবং হলুদ বর্ণ হওয়ার কারণে কিন্তু সেই কৃষি সম্প্রসারণ বিভাগের কাছ থেকে তারা যে সাজেশন পাচ্ছেন, এর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ছত্রাকনাশক সহ বিভিন্ন সার তারা ব্যবহার করছেন। এর ফলেও কিন্তু তাদের এই ক্ষতির হাত থেকে কিন্তু তারা রক্ষা পাচ্ছেন না। অন্যদিকে যদি বলি, আমি কিন্তু পেঁয়াজের ক্ষেতে দেখতে পেয়েছি এবং কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে পেঁয়াজের যে বীজতলা রয়েছে, সেই বীজতলা কিন্তু তারা ব্যাপক ক্ষতি হচ্ছে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে বীজতলা বপন করা হয়েছে, এই বীজতলা চারা গজানোর পরেই কিন্তু ঠান্ডা এবং কুয়াশার কারণে কিন্তু বীজতলা ক্ষতি হচ্ছে। পাশাপাশি কৃষকরা এও অভিযোগ করছেন যে এই ঠান্ডা এবং কুয়াশার কারণে কিন্তু তাদের অনেক বীজতলা তার অঙ্কুরোদ্গম হচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে খায়রুল, আপনাকে অনেক ধন্যবাদ। কৃষির যে ক্ষয়ক্ষতি সেই খবর পাবনা থেকে আমরা জানছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন প্রকল্পের আওতায় সেচ সুবিধা পায় 4 উপজেলার প্রায় 34,000 কৃষিজীবী। তবে সম্প্রতি মহাসড়ক প্রশস্তকরণের জেরে ভরাট হয়ে যেতে বসেছে এ প্রকল্পের কয়েকটি ক্যানেল, আর এতে অনিশ্চিত হয়ে পড়েছে জেলার আবাদ। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেমে ব্যবহারের জন্য মেঘনা থেকে উত্তোলিত পানি ব্যবহারের পর আবার নদীতেই ফেলে দেওয়া হতো। 1975 সালে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত সেই পানিকে সেচের কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে সবুজ প্রকল্প নামে পরিচিত এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন আশুগঞ্জ সহ 4 উপজেলার 22 ইউনিয়নের 34,000-এরও বেশি কৃষক। এই প্রকল্পে প্রধান সেচখাল হিসেবে ব্যবহার হয় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের বড়পিট ক্যানেল। তবে সম্প্রতি আশুগঞ্জ নদীবন্দর সরাইল আখাউড়া স্থলবন্দর মহাসড়কটি 4 লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ভরাট হচ্ছে এই ক্যানেল সহ বেশ কয়েকটি ক্যানেল। ফলে দুশ্চিন্তায় সেচ প্রকল্পের উপর নির্ভরশীল কৃষকরা। আমরা কৃষি করতাম না, আমরা পানি চাই আল্লাহর রহমতে, আমরা ইনশাআল্লাহ পানি দিতে হবে আমরা। এর আগে গত বছরের জুনে হঠাৎ করে ভরাট করা হয় এই প্রকল্পের কুলিং রিজার্ভার হিসেবে ব্যবহৃত পুকুরটি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এভাবে চলতে থাকলে বন্ধ হয়ে যাবে সবুজ প্রকল্প, যার বিরূপ প্রভাব পড়বে জেলার চাষাবাদে। 58,000 হেক্টর জমি আমাদের দায়িত্বহীনতার কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের চেষ্টার কারণে যদি পতিত থাকে, আমার তো মনে হয় এটা দেশের একটা বড় ক্ষতির কারণ হবে। সমস্যা সমাধানে প্রকল্প এলাকা একদিকে পুরনো মেশিন, তার উপর অনেকগুলো নষ্ট, একেবারেই যুগোপযোগী কারিগরি শিক্ষা পাচ্ছেন না সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বহু বছর ধরে সংকট চললেও শিক্ষা মন্ত্রণালয় বলছে সমস্যা সমাধানে কাজ চলছে। 1955 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এখানকার 11টি বিভাগে যেসব মেশিনপত্র আছে সেগুলোর বেশিরভাগেরই বয়স 65 বছর। প্রযুক্তিতে বিশ্ব অনেক এগিয়ে গেলেও পুরনো মেশিন দিয়ে ব্যবহারিক পাঠদান সারছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আছে শ্রেণীকক্ষের সংকটও। পুরো মানটা যে আমরা মানটা পাবো, ওই মানটা আমরা পাইতেছি না। আমাদের আসলে নতুন প্রযুক্তির মেশিন দরকার। লক্ষ্মীপুরের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 2006 সালে। 6টি বিভাগের অনেক মেশিনই এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। সেগুলো মেরামত করে কোনো রকম চলছে পাঠদান। সমস্যা হলে আমাদের অভ্যন্তরীণ মেরামত কমিটি আছে, তাদের কাছে রিপোর্ট করা হয়। রিপোর্ট করলে তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে, যদি সেটা সচলযোগ্য হয় সচল করে আবার এটাকে আমরা সচল করে চালানো হয় আর কি। দেশের 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটেরই একই অবস্থা। নতুন মেশিন না কিনলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব না বলছেন শিক্ষকরা। আধুনিক প্রযুক্তি সম্মিলিত মেশিনের মডেলগুলো যদি বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা ওই মডেল থেকেই তারা আধুনিক প্রযুক্তির জ্ঞানটা অর্জন করতে পারে। শিক্ষা মন্ত্রণালয় বলছে পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বাড়াতে কাজ চলছে। একটা হচ্ছে যে আপনার ভৌত অবকাঠামোগত সুবিধা অসুবিধার ম্যাপিংটা হচ্ছে, আর একটা হচ্ছে ইকুইপমেন্টসের ম্যাপিংটা হচ্ছে। এই দুটো ম্যাপিং হয়ে গেলে আমরা রেভিনিউ থেকে একটা কুইক প্রজেক্ট নিয়ে আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস করব। কারিগরি শিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষ করে তোলা, কিন্তু এই পুরনো মেশিন দিয়ে সেই লক্ষ্য বাস্তবায়ন অনেকটাই সম্ভব হচ্ছে না। ফলে এখান থেকে পাশ করেও শিক্ষার্থীদের থাকতে হচ্ছে বেকার। তাই এ সমস্যার
দ্রুত সমাধানের আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেডারেশন কাপে আজ দুটি ম্যাচ। দুপুর 3:15টায় সাইফ স্পোর্টিং এর প্রতিপক্ষ উত্তর বারিধারা, আর সন্ধ্যা 5:45টায় আরামবাগ খেলবে ব্রাদার্সের বিপক্ষে। দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কোচ পল পুটের অধীনে 1 মাস অনুশীলন করেছে সাইফ স্পোর্টিং। জাতীয় দলে 4 ফুটবলার পাপ্পু, রিয়াদুল রহমত ও ইয়াসিন আছেন সাইফের স্কোয়াডে। জামাল ভুঁইয়া কলকাতা মোহামেডানে যোগ দেওয়ায় শক্তি কিছুটা কমেছে। তারপরও উত্তর বারিধারার বিপক্ষে জিতে আসর শুরুর প্রত্যাশা ম্যানেজমেন্টের। অন্যদিকে নানা সংকটের পর টুর্নামেন্টে অংশ নেওয়া ব্রাদার্স ম্যাচের আগের দিন অনুশীলনে ফিরেছে। করোনার কারণে দলে যোগ দেননি হেড কোচ রেজা পার্কাস। তবে জার্মানিতে থেকেই শিষ্যদের দিক নির্দেশনা দিচ্ছেন কোচ, জানিয়েছেন ক্লাব ম্যানেজার আমির খান। 7-8 দিন আগে আমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছিল, টিমও হোমওয়ার্ক, এবং আমাদের সঙ্গে তার কন্টিনিউ গ্রুপে কথা হয় এবং সে আমাদের সবসময় গাইড করছে কিভাবে আমরা খেলবো, কিভাবে কি করব। 16 তারিখ থেকে সামনে মাসের 10 তারিখ পর্যন্ত লকডাউন। গতকাল রাতেও আমরা কথা বলেছি। এখন তাকে আমরা বলেছিলাম যে আসলে আপনি যদি না আসতে পারেন তাহলে তো আমাদের বিকল্প চিন্তা করতে হবে। বিরতিহীন সংবাদ দুপুরের আজ আয়োজন এ পর্যন্তই। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।